আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে আমরা পেনাল কোড থেকে খুবই গুরুত্বপূর্ণ অফেন্স এগেইনস্ট পাবলিক ট্রাঙ্কুয়ালিটি, জনশান্তি বিরোধী যে অপরাধগুলো আছে, এই চ্যাপ্টার নাম্বার 8 কিভাবে মনে রাখবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য আমরা নিয়ে এসেছি। ভিডিওটা আপনি দুইবার দেখলে আপনার টোটালি মুখস্থ হয়ে যাবে, বুঝেও আসবে, আর পড়ার কিন্তু দরকারও হবে না। আরেকটা খুশির খবর হচ্ছে, যারাই প্রস্তুতি নিতে চাচ্ছেন নভেম্বর অথবা ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, আপনাদের জন্য আমাদের সাতকাহন অ্যাডভোকেসি ফাউন্ডেশন বেস ট্রু চলতেছে। যারাই অংশগ্রহণ করার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা ডিসকাউন্ট পাবেন। 5,000 টাকার কোর্স, মোটামুটি 3,500 টাকা অ্যাডমিশনটা নিতে পারবেন। তো চলুন, সর্বপ্রথমে আমরা চ্যাপ্টার 8 আলোচনা করার পূর্বে বা যে কোনো চ্যাপ্টার আলোচনা করার পূর্বে আগে বুঝবেন, জানার চেষ্টা করবেন যে ওইখানে কত প্রকারের জিনিস আছে। এই চ্যাপ্টার 8-এ আমাদের 4 প্রকারের জিনিস আছে। এখানে আমাদের 3টা পৃথক অপরাধের কথা বলে, আর একটা থার্ড পার্টি লাইবিলিটি সৃষ্টি করে। তাহলে 3 প্রকারের অপরাধ আমরা জানবো, একটা থার্ড পার্টি লাইবিলিটি আমরা জানবো। এই অপরাধগুলার জন্য আমাদের ইনগ্রেডিয়েন্ট আমাদেরকে জানতে হবে। তো চলুন প্রথমে আমরা দেখি। তো এই পড়াশোনার ক্ষেত্রে আমরা 9-10-এ যে আমরা জ্যামিতি, ত্রিকোণমিতি, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র এগুলো কাজে লাগাবো, খুবই ইজিতে আপনার মাথায় ধরবে। দেখেন, একটা আমরা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজের 3 বাহু আছে। তো এই প্রথম বাহুতে আমরা আনলফুল অ্যাসেম্বলি বা অবৈধ সমাবেশ রাখলাম, যেটা আমাদের 141 থেকে নিয়ে মোটামুটি 145 পর্যন্ত আলোচনা করে। তাহলে আনলফুল অ্যাসেম্বলি চলে গেল। এরপরে আমাদের দ্বিতীয় বাহুতে হচ্ছে দাঙ্গা বা রায়োটিং, এটা আমাদের 146 থেকে 149। এরপরে হচ্ছে আমাদের এফরে বা মারামারি 159 থেকে 160 পর্যন্ত। তো এই 3টা জিনিসের আগে নাম জানলেন, আর এই 3টা জিনিসের সেকশনের ডিউরেশনটাও জানলেন, আর এই 3টা জিনিস কোথায় আসছে এটাও আপনি জেনে গেলেন। এই যে 141-এ আনলফুল অ্যাসেম্বলি, 146-এ দাঙ্গা, 159-এ মারামারি। যে কোনো একটা এমসিকিউতে থাকে যে মারামারি কত ধারায় আছে, আনলফুল অ্যাসেম্বলি কত ধারায় আছে, রায়োটিং কত ধারায় আছে। তাহলে 3টাই আমাদের হয়ে গেল। এরপরে আমরা দেখি যে আরেকটা আলোচনা করব আমরা, থার্ড পার্টি লাইবিলিটি। যেমন ব্যাংকের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কি থাকে, গ্যারান্টর যা থাকে তার লাইবিলিটি থাকে। তো এই যে আনলফুল অ্যাসেম্বলি বা মারামারি হইল, এক্ষেত্রে তৃতীয় পক্ষের দায়বদ্ধতা পাবো, যেগুলো আমরা খুব সহজেই বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা এই যে আনলফুল অ্যাসেম্বলি 141 থেকে 145, এটা কিভাবে মনে রাখবো। তো দেখেন, আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে এটা আগে আমরা মাথায় নেওয়ার চেষ্টা করি। আনলফুল অ্যাসেম্বলি হওয়ার জন্য কমপক্ষে 5 জন ব্যক্তির প্রয়োজন। তো এইভাবে আপনি হাতের আঙ্গুলগুলা নেবেন। 5 জন ব্যক্তি 5টা উদ্দেশ্যে যদি কোথাও একত্রিত হয়, তাহলে 5 জন ব্যক্তি 5টা উদ্দেশ্যে যদি কোথাও একত্রিত হয়। এখন লোকসংখ্যা 5-এর অধিক হইলেও তাতে কোনো সমস্যা নেই, কিন্তু 5-এর কম হইলে আনলফুল অ্যাসেম্বলি হবে না। তাইলে 5 বা 5-এর অধিক ব্যক্তি 5টা অভিন্ন উদ্দেশ্যে। এখন এই 5টা অভিন্ন উদ্দেশ্য আপনাকে মনে রাখতে হবে, সেটা আমরা পরে দেখতেছি। আগে তাহলে 5 অথবা 5-এর অধিক ব্যক্তি 5টা অভিন্ন উদ্দেশ্যে যদি কোথাও একত্রিত হয়, ওইটাকে বলি যে আমরা এটা হলো আনলফুল অ্যাসেম্বলি। তাহলে আমরা এখন একটা চতুর্ভুজ এঁকে ফেলি। তো সর্বপ্রথমে আমরা ডেফিনেশন পাচ্ছি 141-এ 5 অথবা 5-এর অধিক ব্যক্তি 5টা অভিন্ন উদ্দেশ্যে। তাহলে এখানে আমরা 5 শব্দটা লিখে রাখবো, যেটা আমাদের গুরুত্বপূর্ণ। এখন এই 5টা যে আমাদের অভিন্ন উদ্দেশ্য আছে, এগুলো আমরা কিওয়ার্ডে মনে রাখতে পারি। যেমন হচ্ছে, সরকারি কর্মকর্তাকে আপনি বাধা দিতে একত্রিত হয়েছেন, আইন প্রয়োগে বাধা দিতে আপনি একত্রিত হয়েছেন। এরকম হইতে পারে যে সরকারি কর্মকর্তাকে বাধা দিচ্ছেন, আইন প্রয়োগে আপনি বাধা দিচ্ছেন, আপনি কোথাও কি করতেছেন যে অবৈধভাবে বল প্রয়োগ করার জন্য একত্রিত হয়েছেন, কারো সম্পত্তি দখল করার জন্য আপনি একত্রিত হয়েছেন। তো এইরকম 5টা জিনিস আছে। তো প্রথমে আগে এটা মাথায় নেবেন, পরে এই 5টা জিনিস 1 2 3 4 করে মনে রাখবেন। প্রথমে মনে রাখতে যাবেন না, প্রথমে জাস্ট মনে রাখবেন 5 অথবা 5-এর অধিক ব্যক্তি 5টা অভিন্ন উদ্দেশ্যে একত্রিত হইলে আনলফুল অ্যাসেম্বলি হয়। তাহলে অভিন্ন উদ্দেশ্যগুলো কি হইতে পারে? সরকার অথবা সরকারি কর্মকর্তাকে বাধা দেওয়া, আইন প্রয়োগে বাধা দেওয়া, কোথাও অবৈধভাবে জমি দখল করতে যাওয়া, কোথাও ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করা, অবৈধ বল প্রয়োগ করা। এরকম 5টা জিনিস আছে, পরে সেটা দেখে নেবেন। তাহলে আমরা 141 আমাদের ক্লিয়ার। এখন আপনি যে এই উদ্দেশ্যে একত্রিত হইলেন 5 অথবা 5-এর অধিক ব্যক্তি, তো প্রতিটা ব্যক্তিকে আমরা কিভাবে অপরাধী করব।
তো এর জন্য সর্বপ্রথম 142 বলতেছে ওই যে সমাবেশে যারা অংশগ্রহণ করলো 5 বা 5-এর অধিক ব্যক্তি, এরা যদি জানে, এদের যদি নলেজ থাকে, ইন্টেনশন থাকে যে কি উদ্দেশ্যে তারা সেখানে যাচ্ছে, একত্রিত হচ্ছে, অর্থাৎ জেনে বুঝে আপনি যদি ওই 5 অথবা 5-এর অধিক যেই ব্যক্তির সমাবেশ সেখানে একত্রিত হন, সেখানে অবস্থান করেন, তাহলে 142 বলতেছে আপনি অবৈধ সমাবেশের দলভুক্ত হইলেন। কারণ আপনি তো এই অজুহাত নিতে পারেন যে আমি জানতাম না তারা কি উদ্দেশ্যে সেখানে আসছে, তাহলে আপনি পার পেতে পারেন। তো কন্ডিশন হচ্ছে আপনি জানবেন, মানে অবৈধ সমাবেশের দলভুক্ত হবেন। 142। 143-এ বলে যে সাধারণ শাস্তি। শাস্তিটা কি প্রথমে মনে রাখবেন না, রাখার দরকারও নেই। 144-এ বলে যদি ওই সমাবেশে আপনি কি করেন, মারণাস্ত্র, পিস্তল, বড় বড় দা, যেগুলো দিয়ে মানুষের জীবন নিয়ে যাওয়া যাবে, যেগুলোকে আমরা মারণাস্ত্র বলতেছি, এগুলা সহ যদি আপনি সেই সমাবেশে যান তাহলে আপনার শাস্তিটা বেড়ে যাবে। এরপরে হচ্ছে যে একটা সমাবেশকে অবৈধ সমাবেশ ঘোষণা করা হয়েছে, তারপরেও আপনি সেখানে অবস্থান করতেছেন অথবা আপনি সেখানে নতুন করে যোগ দিচ্ছেন, তাহলে এই আনলফুল অ্যাসেম্বলির 5টা সেকশন আপনি আয়তক্ষেত্রের ভিতরে নিয়ে খুব সুন্দর করে মনে রাখতে পারতেছেন। আরেকবার চিন্তা করেন, 5 অথবা 5-এর অধিক ব্যক্তি 5টা অভিন্ন উদ্দেশ্যে যদি একত্রিত হয় তাহলে তারা আনলফুল অ্যাসেম্বলি করলো। আনলফুল অ্যাসেম্বলির প্রতিটা সদস্যকে আমরা অপরাধী করার জন্য 142-এ বলি যে দলভুক্ত হইতে হবে, মানে আপনি জেনে বুঝে যদি সেখানে যান বা অবস্থান করেন তাইলে আপনি আনলফুল অ্যাসেম্বলির সদস্য হইলেন। 143-এ বলে সাধারণ শাস্তি, 144-এ বলে মারণাস্ত্র সহ গেলে শাস্তি, 145-এ বলে যে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার পরেও যদি আপনি অবস্থান করেন অথবা যোগ দেন তাইলে আপনার শাস্তি। তাইলে আনলফুল অ্যাসেম্বলি আমাদের ক্লিয়ার। এখন চলে আসি আমরা আমাদের দাঙ্গা। দাঙ্গা বা রায়োটিং। তো বলতেছে যে দাঙ্গা বা রায়োটিং নিজে কিছু না, এটা হচ্ছে ওই যে আনলফুল অ্যাসেম্বলি, ওই 5 অথবা 5-এর অধিক ব্যক্তি যে 5টা উদ্দেশ্যে একত্রিত হয়েছিল, তখন যদি তারা কি করে, বল প্রয়োগ করা শুরু করে, তখন যদি তারা আক্রমণ করা শুরু করে, হিংসতা শুরু করে, তখন ওই সমাবেশটাকেই আমরা বলবো যে তারা দাঙ্গা শুরু করেছে। তাহলে দাঙ্গা নিজে কিছু না। দাঙ্গার জন্য কতজন লোক দরকার? 5 অথবা 5-এর অধিক, মানে 141-এর এই কন্ডিশন ফুলফিল হইতে হবে। তাহলে 5 বা 5-এর অধিক ব্যক্তি যখন কি করবে, বল প্রয়োগ করবে, আক্রমণ করা শুরু করবে, তখন ওইটাকে আমরা বলবো যে তারা দাঙ্গা শুরু করলো। মনে রাখবো কিভাবে? 146 অবৈধ সমাবেশ যদি বল বা হিংসতা প্রদর্শন করে তাইলে দাঙ্গা। দাঙ্গার অংশগ্রহণের সাধারণ শাস্তি, মারণাস্ত্র সহ অংশগ্রহণ করলে শাস্তি। আর এই 149-এ বলতেছে যে আমাদেরকে এই যে আনলফুল অ্যাসেম্বলিতে যতজন সদস্য আছে এরা যদি জানে কি জন্য আসছে, মানে 142-এ যখন আপনি দলভুক্ত হইলেন তখন সেখান থেকে যদি কোনো একটা কাজ করে, ওই যে তাদের অভিন্ন লক্ষ্য বাস্তবায়নের জন্য সবাই মিলে কাজ করে, অথবা যে কোনো একজনও যদি কাজ করে, এর জন্য প্রতিটা সদস্য দায় থাকবে। এটাকে আমরা বলি যে কমন অবজেক্ট। তাহলে আনলফুল অ্যাসেম্বলির সদস্যরা রায়োটিং যখন করতেছে, এই রায়োটের সদস্যরা যদি অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যদি তারা সবাই মিলে যায়, যে কাজ করবে সবার জন্য প্রতিটা সদস্য পৃথক পৃথকভাবে দায় থাকবে, এবং যদি সেখানে শুধু একজনও কোনো অপরাধ করে বাকিরা যদি শুধু এইভাবে দাঁড়িয়েও থাকে তারাও অপরাধী হবে। তো এটা 149টা খুবই গুরুত্বপূর্ণ, এখানে লিখে রাখবেন কমন অবজেক্ট। কমন অবজেক্ট কত ধারা আছে? 149। এখন সর্বশেষ চলে আসি আমরা এই যে 159 এবং 160, এটাকে বলে যে আমরা মারামারি। তাহলে মারামারি আমরা সবাই বুঝি, আপনি যখন মারামারি করেন, তবে এখানে কন্ডিশন হচ্ছে 2 অথবা 2-এর অধিক ব্যক্তি কোনো পাবলিক প্লেসে মারামারি করে, যার কারণে পাবলিক শান্তি শৃঙ্খলা মানুষ ভয় পায়। বাজারের মধ্যে 2জন যখন মারামারি করবে আশেপাশের লোক ভয় পাবে, তো ওই 2জন তখন এফরে করেছে বলে আমরা ধরে নিব। আর এই 160-এ তার শাস্তি দেওয়া আছে। প্রথম অবস্থায় আপনার শাস্তি মনে রাখার দরকার নাই, প্রথমে জাস্ট আপনি এই 3টা জিনিস আগে মাথায় নেন। আরেকবার রিক্যাপ করে দেই আমরা, 5 বা 5-এর অধিক ব্যক্তি 5টা অভিন্ন উদ্দেশ্যে একত্রিত হইলে আমরা আনলফুল অ্যাসেম্বলি বলতেছি। আনলফুল অ্যাসেম্বলিতে যে যারা অংশগ্রহণ করতেছে এরা যাতে অজুহাত নিতে না পারে, 142 বলতেছে যখন আপনি জেনে শুনে বুঝে কি উদ্দেশ্যে তারা একত্রিত হচ্ছে জানলেন, তখন আপনি আনলফুল অ্যাসেম্বলির সদস্য হইলেন। এরপরে আপনি সাধারণ শাস্তি, মারণাস্ত্র সহ গেলে শাস্তি, ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার পরেও থাকলে শাস্তি।
আর আনলফুল অ্যাসেম্বলির লোকেরা যখন বল প্রয়োগ শুরু করবে, যখন হিংসতা প্রদর্শন করবে, তখন আমরা বলবো দাঙ্গা। দাঙ্গার সাধারণ শাস্তি, মরণাস্ত্র সহ গেলে শাস্তি। আর প্রতিটা সদস্য দায়ী থাকবে, ওই সদস্যরা অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যে যে অপরাধ করবে সবাই দায়ী থাকবে। পাবলিক প্লেসে 2 বা 2 এর অধিক ব্যক্তি মারামারি করে যদি পাবলিক শান্তি ভঙ্গ করে, তাহলে এফরে করেছে বলে আমরা ধরে নিব। তো এখন আসি আমরা থার্ড পার্টি লাইবিলিটি, তৃতীয় পক্ষ জিম্মাদার। খুবই ইজি, মোটামুটি 9টা সেকশন আছে, 9 লাইনে মনে রাখতে পারবেন। শাস্তিটা প্রথমে জানার দরকার নেই। শাস্তিগুলো আপনারা পড়বেন কখন? যখন আপনি এই টোটাল জিনিসটা বই দেখা ছাড়া মাথার মধ্যে ঢুকলো, তখন গুরুত্বপূর্ণ কয়েকটা সেকশনের শাস্তি শুধু আমরা দেখব। প্রথমে আসি 150। বলতেছে যে এই আনলফুল অ্যাসেম্বলি করার জন্য যদি আপনি লোক ভাড়া করেন, তাহলে আপনি যদি লোক ভাড়া করেন, প্রথমে কিওয়ার্ড লোক ভাড়া করা 150। 151তে হচ্ছে যে আপনাকে একটা অ্যাসেম্বলি আনলফুল অ্যাসেম্বলি না, অথরিটি তারপরেও বললো যে আপনারা ছত্রভঙ্গ হয়ে যান, আপনি তারপরেও যাচ্ছেন না অথবা সেখানে যোগ দিলেন। তো এই 145ও কিন্তু আমরা এটা পড়েছি। 145 হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি, মানে 5 অথবা 5-এর অধিক ব্যক্তি অভিন্ন 5টা উদ্দেশ্যে একত্রিত ছিল। আর এই 151 বলতেছে যে এই আনলফুল অ্যাসেম্বলির বাইরে অন্য যে কোনো অ্যাসেম্বলি, সেইটাকে যদি কোনো প্রকারভাবে বলা হয়, অথরিটি যদি বলে যে আপনারা চলে যান, আপনি যদি না যান, তখন 151 অধীনে আপনার শাস্তি হবে। আর এই যে দাঙ্গা দমন করার সময় সরকারি কর্মকর্তাকে যদি আপনি আক্রমণ করেন, 152তে আপনার শাস্তি হবে। সবগুলাতে দেখেন তৃতীয় পক্ষ জিম্মাদার। আপনি ভাড়া করছেন, আপনি জিম্মাদার। আপনাকে যাওয়ার জন্য বলছে, আপনি যান নাই, আপনি জিম্মাদার। আপনি সরকারি কর্মকর্তাকে আক্রমণ করছেন, আপনি জিম্মাদার। 153, আপনি দাঙ্গা করার জন্য উস্কানি দিচ্ছেন, এমন কথাবার্তা বলতেছেন যাতে মানুষ দাঙ্গা করে, মারামারি করে, তাহলে এই উস্কানি দিলে আপনি জিম্মাদার থাকবেন। এটার সাথে কিছু এডিশনাল আছে, দুটো আমরা পরে দেখব। 154তে জমির মালিক, যেই জমিতে আনলফুল অ্যাসেম্বলিটা হইল, ওই জমির মালিক যদি জানে, সে যদি পুলিশকে সংবাদটা না দেয়, তাহলে সে জমির মালিকও অপরাধী। 154তে থার্ড পার্টি লাইবিলিটি সৃষ্টি হইল। 155, যেই ব্যক্তির সাথে, যেই ব্যক্তির উপকারার্থে ওই আনলফুল অ্যাসেম্বলিটা হইল, ওই ব্যক্তি যদি নিজে জানে, জানার পরও যদি এটা করে এবং পুলিশকে ইনফর্ম না করে, তাহলে তার শাস্তি। 156তে হচ্ছে যেই ব্যক্তির জমি ছিল আগে, কিন্তু যদি ব্যক্তি না থাকে বা ব্যক্তির উপকারার্থে হচ্ছে, তার ম্যানেজার এবং এজেন্ট এরাও দায়বদ্ধ হবে যদি পুলিশকে তারা না জানায়। এরপরে হচ্ছে 157, আনলফুল অ্যাসেম্বলি, এই লোকদেরকে কেউ যদি হারবারিং করে, আশ্রয় দেয় কোনো প্রকারভাবে। আর 158, যারা আনলফুল অ্যাসেম্বলি করার জন্য ভাড়ায় আসবে, যেমন ওই বিরানির জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আসে, এইটা হচ্ছে কথা। তাহলে 9 লাইনে কিওয়ার্ড দিয়ে মনে রাখেন, যদি আপনি কাউকে আনলফুল অ্যাসেম্বলি করার জন্য ভাড়া করেন, যদি ছত্রভঙ্গ আদেশ দেওয়ার পরেও না যান, যদি আপনি আক্রমণ করেন, যদি উস্কানি দেন, যদি জমির মালিক হন, যদি আপনার ব্যক্তি স্বার্থ থাকে, আপনার ম্যানেজার এবং এজেন্টও দায়ী থাকবে, যদি আপনি হারবারিং বা আশ্রয় করেন, যদি আপনি ভাড়ায় যান। আর সরকার পরবর্তীতে 153 এ এবং 153 বি দুইটা সেকশন অ্যাড করে দিয়েছে। 153 এ হচ্ছে যদি আপনি কোনো একাধিক শ্রেণীর মধ্যে, যে কোনো প্রকার শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য উস্কানি দেন, কথাবার্তা বলেন, লিখিত হোক, মৌখিক হোক, যে কোনো ভিজিবল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যদি এমন আচরণ করেন যে একাধিক শ্রেণীর মধ্যে, গরিব ধনীর মধ্যে, ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, গরু ব্যবসায়ীর মধ্যে, অর্থাৎ একাধিক সমাজের একাধিক শ্রেণীর মধ্যে যদি আপনি কি করেন, যদি উস্কানি দেন দাঙ্গা করার জন্য, তাইলে 153 এর অধীনে অপরাধী হবে। আর 153 বি হচ্ছে এই যে রাজনৈতিক কাজে যদি ছাত্রদেরকে আপনি অংশগ্রহণ করে জনসাধারণের শান্তি শৃঙ্খলা ভঙ্গ হবে এরকম করার জন্য আপনি উস্কানি দেন, নিয়ে আসেন, তাইলে 153 বিতে আপনি অপরাধী হবেন। তাহলে দেখেন যে এই যে টোটাল আপনার যে একটা ভয় ছিল যে পাবলিক ট্রাঙ্কুয়ালিটি, জনশান্তি বিরোধী যে অপরাধের এতগুলা সেকশন কিভাবে পড়ব, আগে আপনি এটা 2 বার দেখে এটা মাথায় নিয়ে নেন। এরপরে শাস্তিগুলা, তো এরপরে কোন শাস্তিটা মনে রাখবেন দেখেন। এরপরে এই যে আনলফুল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করলে সাধারণ শাস্তিটা আপনার মনে রাখার দরকার নেই। আপনি মনে রাখবেন মারণাস্ত্র সহ যদি আপনি অংশগ্রহণ করেন, যেই শাস্তি হবে 144টা। এরপরে হচ্ছে যে দাঙ্গা করার ক্ষেত্রেও আপনি যখন 148-এ মারণাস্ত্র সহ অংশগ্রহণ করবেন, 149-এ যখন কমন অবজেক্ট থাকবে, এটা আপনাকে জানতে হবে। আর এই যে জমির মালিক ছিল, তাকে 1000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম জরিমানা করা যায়
যে ব্যক্তি স্বার্থে হয়েছে সেটাও শুধু অর্থদণ্ড, অ্যামাউন্ট উল্লেখ নাই। ম্যানেজারটাও শুধু অর্থদণ্ড, অ্যামাউন্ট উল্লেখ করা নাই। এই কয়েকটা জিনিস মনে রাখলেই কিন্তু আমাদের জন্য যথেষ্ট। আর হচ্ছে 153 এ, এইটা যেহেতু পরবর্তীতে যুক্ত করা হয়েছে, গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এই কয়টা শাস্তি মনে রাখলেই যথেষ্ট। তো যারাই আমাদের সাতকাহন অ্যাডভোকেসিতে অ্যাডমিশন নিতে চান, আপনারা সময় ক্ষেপণ না করে এখন থেকে চলে আসেন, প্রস্তুতিটা নেওয়া শুরু করেন। আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।